ঈশা বাড়ি ফিরল কিছুটা ভয়ে ভয়ে, কারণ আরহান যদি জানতে পারে সে কায়েনের সাথে দেখা করেছে তাহলে তো হয়েছে। আবার যদি এটা জানে সে নিজেই রাহির ঠিকানা দিয়েছে তাহলেও তার কপালে শনি আছে। ঈশা পা টিপে টিপে বাড়িতে ঢুকতেই দেখল ড্রয়িং রুমে আরহান অগ্নি চোখে দাঁড়িয়ে আছে। তার মানে কি সব জেনে গেছে? ঈশা থমকে দাঁড়িয়ে পড়ল। আরহানের কপালের ভাঁজ স্পষ্ট, তার মানে সে খুবই বিরক্ত। রেস্টুরেন্টে গিয়েছিলে কেন তুমি? আরহান স্পষ্ট গলায় প্রশ্ন করল। ঈশার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। সে একটা ঢোক গিলে মাথা নিচু করে ফেলল। লোকটা জানল কিভাবে সে যে রেস্টুরেন্টে গেছে? আরহান অফিসে ছিল বলেই তো সে বাড়ির বাইরে গেল। বাড়িতে তার শ্বশুর শাশুড়ি নেই, এই সুযোগটা কাজে লাগাতে গিয়ে এমন বিপদে পড়বে কে জানত? ঈশা মাথা নিচু করতেই আরহান এগিয়ে এসে ঈশার হাতে থাকা ব্যাগটা নিয়ে নিল। তারপর প্রশ্ন করল, আমাকে না বলে গিয়েছ কেন? ঈশা মাথা তুলে আরহানের দিকে তাকাল, তারপর বললে কি আপনি যেতে দিতেন? আরহান ঈশাকে সোফায় এনে বসিয়ে ঠান্ডা গলায় বলল, না, কখনোই না। আরহান এত শান্তভাবে তাকে বলছে কেন? মনে হয় মারাত্মক রাগ করেছে এই লোকটা। ঈশা কিছু বলার আগেই আরহান আবারও শান্ত গলায় বলল, আর কখনো এমন সাহস করবে না। ঈশা চুপচাপ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমি সেখানে গিয়েছি? আরহান ঈশার হাতের দিকে ইশারা করল। ঈশার হাতে থাকা সেই ব্রেসলেট, যেটা বিয়ের আগে ঈশার নিরাপত্তার জন্যে আরহান বিশেষ জিপিএস দিয়ে বানিয়ে দিয়েছিল। ঈশা নিজের হাতের থাকা ব্রেসলেটের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। এই জিনিসের কথা তো সে ভুলেই গেছে। কিন্তু এটা তো শুধু লোকেশন ট্র্যাক করতে পারে, তাহলে তো আরহানের জানার কথা না সে যে কায়েনের সাথে দেখা করেছে। ঈশা একটু মনোবল পেল, সাহস জুগিয়ে বলল, আপনাকে না বলে বাইরে গিয়েছিলাম এই কারণে রেগে আছেন? হ্যাঁ, কিন্তু তোমার সাথে আমার বেবি আছে বলেই কিছু বলছি না। এরপর থেকে যদি তুমি এমন কাজ করেছ, আমি তোমার বাইরে যাওয়া বন্ধ করে দিব, আরহান কঠিন গলায় বলল। ঈশা শান্তির নিঃশ্বাস ফেলে তাকাল। তার মানে আরহান কিছু জানে না। উফ, এবারের মতন বেঁচে গেছে। ঈশা আরহানের গলা জড়িয়ে ধরল। তারপর বলল, আমি আর কখনো এমন করব না। আরহান ঈশার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, যদিও আমি রেগে আছি কিন্তু তোমার জন্য একটা জিনিস আছে। ঈশা মাথা তুলে তাকাল। চোখে মুখে আনন্দ। সে আগ্রহ নিয়ে প্রশ্ন করল, কি আছে? তুমি বসো, আমি আনছি, বলে আরহান উঠে কিচেনে গেল। ঈশা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কিচেনে আবার কি আনতে গেল? আরহান ফিরে এলো ট্রে ভর্তি ফুচকা নিয়ে। ঈশার চোখ কপালে উঠার পালা। সে অবাক হয়ে আরহানের দিকে তাকিয়ে আছে। এই লোকটা না 2 দিন আগে তাকে ফুচকা খেতে চাওয়ায় বকা দিয়েছে, আর এখন সে কি না? ফুচকা? ঈশা কৌতূহল নিয়ে বলল। আরহান প্লেটটা ঈশার সামনে রেখে বলল, গো। ঈশা এখনও বিস্ময় নিয়ে আরহানকে দেখছে। সে ঈশার পাশে বসতে বসতে বলল, এটা স্বাস্থ্যসম্মত কারণ এটি বাসায় বানানো, তাই তোমার খেতে কোনো বাধা নেই। ঈশা এক গাল হাসি দিয়ে তাকাল। তারপর চট করে একটা ফুচকা মুখে দিয়ে দিল। যেন তার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু 1 মিনিট, বাসায় বানানো মানে? কে বানিয়েছে? ঈশা ভ্রু কুঁচকে আরহানের দিকে তাকাল, এটা বাসায় বানানো মানে কি? কে বানিয়েছে? তোমার হাসব্যান্ড, বলেই আরহান ঈশার ঠোঁটের কাছে নিজের গালটা এগিয়ে দিল। এইসবের বিনিময়ে সে কি চায় সেটা স্পষ্ট। ঈশা আরহানের গালে ঠোঁট ছুঁইয়ে দিল। তারপর বলল, আপনি ফুচকা বানাতে পারেন? তোমার জন্যে সব পারব, বলেই আরহান ঈশার ঠোঁট দুটি ছুঁয়ে দিল গভীর ভালোবাসায়। রোকসানার বিষণ্ণ মুখটা দেখে রাহি উঠে দাঁড়াল। তারপর জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে? মতি ফিরেনি? না, অন্য এক সাহেব আইছে, বলেই সে মুখ বাঁকাল। রাহি ভ্রু কুঁচকে তাকাল। অন্য সাহেব মানে? এই রাতের কে আসবে? রাহি রুমের বাইরে আসল। কায়েন রাহির মায়ের সাথে কথা বলছিল। এমন সময় রাহি তার মাকে ডাক দিয়ে বলল, কে এসেছে মা? কায়েন পিছন ফিরে তাকাল। রাহির কণ্ঠ তার মনের ভিতরে একটা শীতল শিহরণ সৃষ্টি করল। রাহির পরনে সাদা লম্বা স্কার্ট, উপরে একটা নীল রঙের ফতুয়া আর চুলে বেনি। কায়েন যেন পলক ফেলতে ভুলে গেছে। আরহান এসেছে, ততক্ষণে রাহির মা বললেন। তার আওয়াজ কানে আসতেই কায়েনের হুঁশ ফিরল। সে বুঝতে পারল কেন এত আদরে তাকে বাড়ির ভিতরে আনা হয়েছে।
এই প্রথম ভাই থাকায় তার কোনো লাভ হয়েছে? রাহি থমকে দাঁড়িয়ে আছে। কারণ চোখ দেখেই সে বলে দিতে পারছে তার সামনে কায়ান দাঁড়িয়ে আছে। শার্টের কারণে তার ট্যাটু না দেখা গেলেও তার চোখের দুষ্টু চাহনি রাহি চিনে। রাহির গলা শুকিয়ে এল। কায়ান তাকে এ পর্যন্ত ফলো করবে রাহি ধারণা করেনি। রাহির ভীষণ ভয় হচ্ছে কারণ তার মা বাবা প্রিয়জনের মাঝে কায়ান এসে উপস্থিত হয়েছে। এর চেয়ে ভয়ানক কি হতে পারে? কি জন্যে এই আগমন? যত নিজের থেকে তাকে দূরে ঠেলে দিতে চাইছে তত যেন কায়ান তার আরও কাছে চলে আসছে। রাহির মা কায়ানকে বসার রুমে নিয়ে গেলেন। কায়ান আর রাহির মা বেশ গল্প শুরু করলেন। রাহির চিন্তিত ভঙ্গিতে একপাশে দাঁড়িয়ে আছে। কায়ানের দৃষ্টি কিছুক্ষণ পর পর রাহির দিকে যাচ্ছে। তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? রাহির মা আগ্রহ নিয়ে প্রশ্ন করল। রাহির তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আমি আপনাদের বাড়ি খোঁজ করছিলাম। তখন একজনের সাথে দেখা হয়, সে আমাকে এখানে নিয়ে আসলো। রাহির মা অবাক হলেন। তারপর রোকসানার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কিরে, কে নিয়ে এসেছে তুই দেখেছিস? রোকসানা না সূচক মাথা নাড়ল। রাহির মা কায়ানের দিকে তাকিয়ে বলল, আমাদের পরিচিত কেউ নিয়ে এলে দেখা না করে যাওয়ার কথা না। রোকসানা মনমরা হয়ে বলল, আমার তো মনে হয় মতি ভাই নিয়ে আইসে। হ্যাঁ, রাইট। মতি নাম ছিল। কায়ান প্রথমে মতির চুরির ঘটনা বলেনি কারণ মতি তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। আর বলেছে ভুলেও যেন এই বাড়িতে এই কথা না বলে। মতির নাম শুনে রোকসানা চোখ বড় করে তাকালো, তারপর বলল, দেখেছেন আম্মা, আমি কইছি না মতি ভাই? রাহির মা মতিকে ভীষণ স্নেহ করে, তাই ছেলেটা না ফিরে আসায় চিন্তা করছিলেন। রাহি? মায়ের ডাক শুনে রাহি তাকালো। তিনি বললেন, তুমি আরহানকে দোতলায় তোমার ঘরের পাশেটা দেখিয়ে দেও। তারপর কায়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি উপরে গিয়ে ফ্রেশ হও, আমি দেখি মতি কোথায়। বলেই তিনি রোকসানাকে নিয়ে বাড়ির বাইরে গেলেন। রাহি সাথে সাথে জমদূতের মতন কায়ানের পাশে এসে বলল, তোমার সাহস তো কম না, আমার বাড়িতে এসেছ। কায়ান রাহির চোখের দিকে তাকিয়ে বলল, আই মিসড ইউ। তোমাকে দেখতে এসেছি। একদম ফালতু কথা বলবে না। এক্ষুনি এখান থেকে যাও। মা তোমাকে আরহান ভাবছে, কিন্তু তোমার আসল রূপ জানলে। রাহি চোখ রাঙিয়ে বলল, কি হবে? আমাকে ভয় পাবে? তাহলে তো ভালোই। ভয় দেখিয়ে তোমাকে আমার বু করে ফেলব। কায়ান রাহিকে আরেকটু রাগিয়ে দিয়ে বলল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছ। না, বাড়াবাড়ি করলে তুমি এখানে না আমার বেডরুমে থাকতে। কায়ানের এই কথা শুনে রাহি চোয়াল শক্ত করে তাকাল। কিছু বলবে তার আগেই রাহির মা হাজির। দরজার বাইরেই মতিকে পাওয়া গেছে। রাহি রেগে রেগে সিঁড়ি দিয়ে উঠছে। কারণ কায়েন কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যেতে প্রস্তুত না। তাকে সব হুমকি ধামকি দেওয়ার পরও নির্লজ্জের মতন সে ঘুর ঘুর করছে। রাহিদের বাড়ির দোতলায় বিশাল এক করিডোর। রাহির ঘর ঠিক বারান্দার পাশেরটা। রাহির ঘরের পাশের রুমের তালা খুলল। তারপর রাগী চোখে কায়ানের দিকে তাকাল। কায়ানের চোখে মুখে দুষ্টু হাসি। রাহির সেই হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। কাল সকাল সকাল এই বাড়ি থেকে বিদায় হবে। বুঝেছ কি বলেছি? কায়ান রুমের ভিতরে ঢুকে বল, আর যদি বিদায় না হই? রুমটায় বিশাল এক খাট, আগেকার দিনের কারুকাজে ভরপুর। লাইটের আলো জ্বলছে হালকা। মাথার উপরে ফ্যানের করুণ দশা। কায়ান ভালোভাবে রুমটা দেখতে লাগল। কি চাও তুমি? কি জন্যে এখানে এসেছ? রাহি বিরক্তি নিয়ে প্রশ্ন করল। তেমন কিছু না। নিজের কাজ ফেলে রেখে তুমি কি করছো এখানে? কায়ান পাল্টা প্রশ্ন করল। আমি যা করি না কেন সেটা তোমার দেখার বিষয় না। তুমি কি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ? কায়ান একটা ভ্রু তুলে প্রশ্ন করল। তোমার সমস্যা কি? রাহি মেজাজ গরম করে বলল। আমার সমস্যা একটাই, আমার তোমাকে অনেক পছন্দ। বলতে বলতে কায়ান সামনের খাটে বসল। কিন্তু সাথে সাথে একটা কাঠ নড়ার শব্দ হল। কায়ান হকচকিয়ে তাকাল। এটা অনেক পুরনো খাট, তাই নড়াচড়া করলে এমন শব্দ হবে। রাহি গম্ভীর গলায় বলল। রাহির কথা শুনে কায়ান মাথা নাড়ল। তারপর বলল, তোমার ঘর কোনটা? এই প্রশ্নে রাহি চোখ রাগিয়ে তাকাল। কায়ান উঠে দাঁড়াল, সাথে সাথে আরেকটা শব্দ হল। সে ভীষণ বিরক্ত হলেও নিজেকে সংযত রাখছে। রাহির তার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কি চাও বলো তো? আপাতত এই জামা কাপড় চেঞ্জ করতে চাইছি। কায়ান শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল। রাহির আগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তার ভীষণ অসহ্য লাগছে।
এইভাবে তার বাড়িতে ঢুকে ক্রিমিনালটা বসে আছে। অথচ সে কিছুই করতে পারছে না। কায়ান এমন ভাব করছে যেন সে তার কোনো আত্মীয়। কোনোভাবেই রাহি কায়ানের আচরণ নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাহি রাগী মেজাজে নিচে নেমে এল। রান্নাঘর থেকে রোকসানার খিলখিল হাসির আওয়াজ তার কানে এল। রাহি উকি দিকে দেখতেই দেখল মতি আর সে একসাথে গল্প করতে বসেছে। রাহি চুপ করে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কিরে মতি? রাহির কথা শুনে মতি হকচকিয়ে উঠে দাঁড়াল। তারপর অতি ব্যস্ত হয়ে বলল, জবিয়াফা, উপরের ওই লোকটাকে তুই বাড়িতে এনেছিস? রাহির চোখে রাগ স্পষ্ট। মতি একটু ঢোক গিলে বলল, উনি তো বলল আপনারে খুঁজে। তাই? রাহি ভ্রু কুঁচকে তাকাল। মতিকে যে ঝাড়ি দিয়ে দুইটা কথা শোনাবে সেটাও সে পারছে না। এনেছিস যখন এইখানে বসে কি করছিস? গিয়ে দেখ ওই লোকের কি লাগবে। বলেই রাহি একটা ঝাড়ি মারল। ঝাড়ি শুনে মতি লুঙ্গি গুজে দৌড়ে দোতলায় উঠে গেল। রোকসানা কিছুটা সোজা হয়ে দাঁড়াল, তাকে না আবার কখন ঝাড়ি শুনতে হয়। মা কোথায়? রাহি আজ চোখে তাকিয়ে বলল। আম্মা বসার ঘরে। ভয়ে ভয়ে বলল রোকসানা। এই কথা শোনা মাত্র রাহি সেখান থেকে চলে গেল। তারপর বসার ঘরে গিয়ে বাবা মার মাঝে চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। রাহির মা কায়েন মানে যাকে সে আরহান ভাবছে তাকে নিয়ে নানা গল্প করছে তার বাবার সাথে। রাহির বিরক্তি নিয়ে সেসব হজম করছে। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে কেউ নামার আওয়াজ এল। রাহি দরজার পাশেই দাঁড়িয়েছিল, পায়ের আওয়াজ শুনে ঘাট ঘুরিয়ে তাকাতেই দেখল কায়েন। রাহির অবাক হয়ে তাকিয়ে রইল। কায়েনের পরনে একটা পাঞ্জাবি। সে এমন রূপে তাকে কখনো দেখেনি। সবসময় দামি ব্লেজার, জ্যাকেট এইসব পরে থাকতে দেখেছে, কিন্তু এইভাবে আর 5টা সাধারণ মানুষের মতন পোশাক পরতে এই প্রথম দেখছে। রাহির অবাক দৃষ্টি দেখে কায়েন একটু ইতস্তত বোধ করল। এই পাঞ্জাবিটা মতিকে দিয়ে রাহির মা পাঠিয়েছে। এমন পোশাক পরতে সে অভ্যস্ত নয়। তারপর এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করল, আমাকে কি বেশি খারাপ লাগছে? একদম জঘন্য লাগছে। রাহি তার মুখের উপর বলেই রুমের ভিতরে চলে গেছে। কায়েন ভ্রু কুঁচকে রাহির দিয়ে তাকাতেই চোখে পড়ল রোকসানাকে। রোকসানাকে চোখে পড়ার কারণ সে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মুখে এক লাজুক হাসি। কারণ কায়েনকে দেখতে অসম্ভব সুদর্শন লাগছে। সেই রূপে মুগ্ধ হয়ে সে এমন করে তাকিয়ে আছে। রাতে ঘুমাতে গিয়ে কায়েনের বেশ একটা ঝামেলা পোহাতে হল। এসি রুম, বিশাল তুলতুলে বিছানা ছাড়া ঘুমাতে সে অভ্যস্ত নয়। সেখানে এই পুরনো কাঠের শক্ত বিছানা যা কিনা একটু নড়লেই আওয়াজ করে উঠছে। কায়েনের কিছুতেই ঘুম আসছে না। সে বারবার এপিট ওপিট করছে। জীবনে কখনো এই ধরনের অভিজ্ঞতা হবে সে কল্পনাও করেনি। সকাল সকাল আরহান ঈশাকে নিয়ে নিজের দাদাবাড়ির দিকে রওনা দিয়েছে। দাদির অবস্থা কিছুটা খারাপ। তাই তারা তাকে দেখতে যাচ্ছে। ঈশা ভীষণ খুশি কারণ সে বাড়ির বাইরে কোথাও যেতে পারছে। যেহেতু সে নতুন বউ হয়ে যাচ্ছে তাই সুন্দর করে শাড়ি পরেছে। অন্য দিনের তুলনা আরহান অনেক ধীর গতিতে গাড়ি চালিয়ে পৌঁছেছে। আরহানের দাদিকে দেখতে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আগমন রয়েছে। ঈশা সেই বাড়িতে পৌঁছাতেই সকলের চোখ তার দিকে। কারণ আরহানের বউ এসেছে। এত বছর যেই ছেলেকে জোর করেও বিয়ে দেওয়া যায়নি, তাকে কোনো মেয়ে পাগল করেছে জানতে সবাই আগ্রহ। ঈশার আশেপাশে এত মানুষ আসা আরহান একদম পছন্দ করছে না। সে ঘরের এক পাশ মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এত রাস্তা জার্নি করার পর ঈশার দরকার বিশ্রাম, কিন্তু এই মানুষজনের জন্য সেটা হচ্ছে না। আরহান বারবার নিজের মাকে ইশারা করছে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। শেষমেশ সে যখন ঈশাকেও ক্লান্ত অবস্থায় দেখল তখন সে এগিয়ে এসে ঈশাকে সবার সামনে কোলে তুলে রুম থেকে নিয়ে চলে গেল। হঠাৎ সবার সামনে আরহানের এই কাণ্ডে ঈশা লজ্জায় লাল হয়ে মুখ লুকিয়ে ফেলল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছেন? ঈশা নিচু স্বরে বলল। এইভাবে না আনলে ওরা তোমাকে আরও বসিয়ে রেখে নিজেদের কথা দিয়ে টর্চার করত। আরহানের মা বেশ অপ্রস্তুত হয়ে গেলেন। যেহেতু এটা গ্রামের বাড়ি, এখানকার লোকজনের মন মানসিকতা অন্যরকম। কিছু মধ্যবয়সী মহিলা ফিস ফিস করছে, এই মেয়ে তো দেখি জাদুটোনা করেছে তোমার ছেলের উপর। আরহানের মা এইবার নীরবতা ভাঙলেন। ঈশাকে নিয়ে এমন আজেবাজে কথা তার শুনতে ভালো লাগছে না। তিনি অনিচ্ছায় একটু হাসলেন, তারপর বললেন, এইসব কথা বলবেন না। মেয়েটা অনেকটা পথ সফর করেছে তাই। এদিকে আরহান ঈশাকে নিয়ে রুমে চলে এল। ঈশা লজ্জা ও রাগে গাল ফুলিয়ে বসে আছে।
এইভাবে সবার সামনে। উফ, লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই। সবাই কি বলবে ভেবেই ঈশার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আরহান হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ঈশাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে বলল, কি হলো তোমাকে না বললাম শুয়ে রেস্ট করতে? ঈশা ভ্রু কুঁচকে বলল, আপনি কি কাজটা ঠিক করলেন? আমি আবার কি করলাম? আরহান ঈশার পাশে বসতে বসতে বলল, এই যে সবার সামনে আমাকে তুলে আনলেন। আরহান উত্তর না দিয়ে ঈশাকে 2 কাঁধ ধরে শুইয়ে দিয়ে বলল, তুলে না আনলে ওরা তোমাকে আসতে দিত না। এর মাঝেই দরজার কড়া নড়ল। ঈশা উঠে যেতে চাইতেই আরহান বলল, একদম না। চুপচাপ শুয়ে থাকো, আমি দেখছি। আরহান দরজা খুলতেই দেখা গেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির নাম অহনা, তার চোখ মুখ মলিন হয়ে আছে। আরহান ভ্রু কুঁচকে তাকাল। অহনা তার রুমের দরজায় দাঁড়িয়ে আছে কেন? অহনা একটু স্বাভাবিক হয়ে প্রশ্ন করল, একটু ভিতরে আসতে পারি? কি কারণে? আরহান স্পষ্ট প্রশ্ন করতেই অহনা তাকে তোয়াক্কা না করে ভিতরে ঢুকে বলল, তোমার বুকে দেখব তাই। অহনার এমন বেপরোয়া আচরণেই তাকে আরহান একদম পছন্দ করে না। অহনাকে দেখে ঈশা উঠে বসল। অহনা হল আরহানের বড় চাচার ছোট মেয়ে। কয়েক মাস আগেও যার সাথে তার বিয়ে দিতে এই পরিবার উঠে পড়ে লেগেছিল। কিন্তু আরহান মত দেয়নি বলেই বিয়েটা হয়নি। অহনা এখনও আরহানের জন্য পাগল। তাই তো শোনামাত্র দৌড়ে এসেছে তার বউ দেখবে বলে। কোনো মেয়ে আরহানকে জাদু করেছে তার জানতে হবে। অহনা হল আরহানের বড় চাচার ছোট মেয়ে। কয়েক মাস আগেও যার সাথে তার বিয়ে দিতে এই পরিবার উঠে পড়ে লেগেছিল। কিন্তু আরহান মত দেয়নি বলেই বিয়েটা হয়নি। অহনা এখনও আরহানের জন্য পাগল। তাই তো শোনামাত্র দৌড়ে এসেছে তার বউ দেখবে বলে। কোনো মেয়ে আরহানকে জাদু করেছে তার জানতে হবে। ঈশার দিকে অহনা এক পলক তাকাল। ঈশা উঠে বসতে বসতে বলল, হায়, কি এই অবেলায় শুয়ে আছো কেন? অহনার এমন প্রশ্নে ঈশা ইতস্তত বোধ করল। এখন এই প্রশ্নের উত্তরে সে কি বলবে? কিন্তু ঈশা কিছু বলার আগেই আরহান বলল, কেন? তোমার কি সমস্যা? অহনা আজ চোখে একবার আরহানের দিকে তাকাল। তারপর ঈশার পাশে বসতে বসতে বলল, তুমি আমাকে নিশ্চয় চিনো না? ঈশা একটু হাসার চেষ্টা করে তাকাল। অহনা ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে বলল, কেন? আরহান ভাই তোমাকে বলেনি? আরহানের ফোন আসতেই সে আর চোখে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। অহনা ঈশার সাথে গল্প করতে লাগল। যেই সব কথা না বললেই নয় সব কিছু। কারণ হিংসে অহনার গা জ্বলে যাচ্ছে। আরহান ভাইয়ের সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। যদিও বিয়েটা হয়নি। যার কারণে আজ তুমি তার বউ। মানুষের ভাগ্য দেখেছ? অহনা ঈশার দিকে তাকিয়ে বলল। ঈশার মুখ মলিন হয়ে আছে। অহনাকে কেন জানি এই মুহূর্তে তার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। একটা মেয়ে কি পরিমাণ বেহাজা হলে এই ধরনের কথা বলতে পারে? তুমি তো দেখছি বয়সে আমার চেয়েও ছোট। শুনেছি তোমাকে নাকি একদিনের মধ্যে বিয়ে করে ফেলেছে সে। কি জাদু করেছ? অহনা কিছুটা রসিকতার ছলে বলল। ঈশার ভিতরটা রাগে ফুঁসতে লাগল। কিন্তু সে অহনাকে কিছু বুঝতে না দিয়ে হাসার চেষ্টা করল। কি হল? তুমি দেখি কথাই বলছ না। অসুস্থ নাকি ও? অহনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। না, আমি একটু ক্লান্ত এই আর কি। শান্ত গলায় বলল ঈশা। ওহ, তাই বলো। আমি ভাবলাম তুমি আবার আমার উপর রাগ করেছ। বলেই অহনা উঠে দাঁড়াল। তারপর বলল, আচ্ছা, তুমি রেস্ট নেও। আরহানের দাদু বাড়ির কেউই জানে না ঈশা প্রেগন্যান্ট। আরহানের মা বারবার নিষেধ করে দিয়েছেন কেউকে যেন কিছু বলা না হয়। এ বাড়ির মানুষজন একটু অন্যরকম। আরহান অহনাকে বিয়ে না করার জন্যে অনেক ক্ষিপ্ত। কখন কার বদনজোর লেগে যাবে বলা যায় না। সকালে রাহি ঘুম থেকে উঠে প্রথমেই কায়ানের ঘরটায় এল। নিজের মনের সন্দেহ সে কিছুতেই দূর করতেই পারছে না। রাহি ঠিক কায়ানের রুমের সামনে এসে দাঁড়াল। তারপর হালকা উকি দিয়ে তাকাতেই দেখল ভিতরে কেউ নেই। রাহি আরেকবার রুমের ভিতরে তাকাল। কি? কোথায় সে? রাহির বুকের ভিতর ধুক করে উঠল। সে ঠিক জানত কায়ান কোনো না কোনো উদ্দেশ্যে এখানে এসেছে। রাহি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। এদিক সেদিক তাকাল। কোথাও কেউ নেই। এখন যে খুব সকাল হয়েছে ব্যাপারটা এমন নয়। তাহলে মা বাবা কোথায়? বাড়ির দরজার সামনে মতিকে দেখা গেল।
রাহি দৌড়ে গিয়ে বলল, এই মতি, বাবা মা কোথায়? মতি নাস্তা করছিল, রাহির কথায় মুখের রুটি জলদি গিলে বলল, তারা তো সকাল বেলায় বাইর হইছে। নতুন যে সাহেব আসছে তার লগে। বের হয়েছে মানে? কোথায় গেছে? রাহির কণ্ঠে উৎকণ্ঠা ভরপুর। কুইতে পারুম না। দিঘির পাড়ে যাইতে দেখছি। মতির কথা শুনে রাহি এক মুহূর্ত অপেক্ষা না করে দিঘির দিকে দৌড়ে গেল। এই দিঘি তাদের বাড়ির থেকে খানিকটা দূরে, রাহি সেখানে পৌঁছে কাউকে পেল না। এরপর সে আরও সামনে এগিয়ে যেতে থাকল। সামনে যেতে যেতে গ্রামের জোড়া পুকুর মাঠের সামনে তাদের পাওয়া গেল। রাহি রীতিমতন হাঁপিয়ে গেছে। তোমরা কি করছো এখানে? রাহি হাঁপিয়ে হাঁপিয়ে বলল। আমরা তোমার স্যারকে একটু গ্রামটা ঘুরে দেখাচ্ছি। সে নাকি এই প্রথম গ্রামের বাড়িতে এসেছে। বলেই রাহির বাবা হো হো করে হেসে উঠলেন। কায়ানও মুচকি হাসছে, তবে তার চোখ রাহির দিকে স্থির। কায়ানের পাশেই রাহির মা দাঁড়িয়ে প্রশ্নে করলেন, আমাদের খুঁজে পেলে কি করে? রাহি একটু দম নিয়ে বলল, মতি বলেছে। রাহির বাবা মা বেশ আগ্রহ নিয়ে কায়ানকে গ্রাম দেখাচ্ছে। তারা দুইজন সামনে আর কায়ান রাহি পিছনে। রাহি কঠিন চোখে কায়ানের এমন ফুরফুরা মেজাজটা খেয়াল করছে। কায়ান আস্তে আস্তে গলা নামিয়ে বলল, একটা দারুণ খবর আছে। কি খবর? রাহি গম্ভীর গলায় প্রশ্ন করল। আশরাফ মির্জা দেশে ফিরছে। রাহি চোখ বড় করে তাকাল। তারপর বলল, তুমি কি করে এই খবর জানলে? কায়ান বিজয়ের হাসি দিয়ে বলল, আমার সোর্স আছে। রাহি চিন্তায় পড়ে গেল। এত বড় একটা ক্রিমিনাল দেশে ফিরবে, অথচ তাদের হাত পা বাঁধা। সত্যিকার অর্থেই কিছু করার নেই কারোর। কারণ সরকারি নথি বলছে আশরাফ মির্জা মৃত। অনেক উপরের কারোর হাত আছে এইখানে। রাহি কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু কেন ফিরছে? কায়ান ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, তার একমাত্র ভাগ্নির বিয়ে উপলক্ষে। রাহি হতবাক হয়ে তাকাল। এত অবাক হচ্ছ কেন তুমি? কায়ান প্রশ্ন করল। অবাক হচ্ছি এই ভেবে যে কি সহজে এই দুর্ধর্ষ ক্রিমিনালগুলো ঘুরে বেড়াচ্ছে। একজন তো আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। বলেই রাহি আর চোখে তাকাল। তাহলেই বুঝো তোমাদের আইনের কি দশা। যদিও পুলিশ রেকর্ডে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। কায়ান তাচ্ছিলের স্বরে বলল। তোমার নামে আমি মামলা করব। রাহি চোখ রাঙিয়ে বলল। কি মামলা দিবে? জোরপূর্বক চুম্বন আদায়ের মামলা? কায়ান ঝুঁকে এসে জিজ্ঞেস করল। রাহি কটমট চোখে তাকিয়ে থাকায় কায়ান আরও বলল, তাহলে বিয়ের প্রলোভন দেখিয়ে গর্ভবতী করে দেওয়ার মামলা দিতে পারো। বলেই কায়ান ঠোঁট চেপে হাসল। তোমাকে যে আমি একদমই পছন্দ করি না, সেটা কি তুমি বুঝতে পারো না? রাহি বিরক্ত হয়ে বলল। কারণ আমি ক্রিমিনাল, তাই তো? বলেই কায়ান রাহির দিকে তাকাল। রাহি কিছু না বলেই সামনে এগিয়ে যাচ্ছিল, এমন সময় কায়ান বলল, আর মাত্র একটা খুন করব। হয়তো দুইটা করা লাগতে পারে, কিন্তু এর বেশি না। গিয়ে এই কথা শোনা মাত্র রাহি পিছনে ফিরে তাকাল। কায়ান তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তারপর ভালো হয়ে যাব। রাহি অবাক চোখে তাকিয়ে আছে। কি নির্দ্বিধায় কথা বলছে কায়ান। আর এই একটা খুন যে আশরাফ মির্জাকে ইঙ্গিত করছে রাহির বুঝতে বাকি নেই। রাহি কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, তারপর ভালো হয়ে যাবে এর মানে? কায়ান হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, তারপর মাফিয়া বিজনেস হ্যান্ডওভার করে নিজের বিজনেস স্টার্ট করব। ওহ, তাতে কি হবে? মাফিয়া বিজনেস হ্যান্ডওভার করেই তুমি ভালো হয়ে যাবে? এর আগে যে এত পাপ করেছ, সেগুলোর কি হবে? তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার পাপের? কায়ান ঠোঁটের কোণে হাসি এনে বলল। রাহির আগে কটমট করে তাকাল। আরহান নিজের রুমে ফিরে এসে দেখে ঈশা তৈরি হয়ে রুমের বাইরে যাচ্ছে। সাথে সাথে ঈশার হাত ধরে প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? ঈশা বিরক্ত চোখে বলল, জাদু দেখাতে। আরহান হেসে ফেলল। ঈশা আরও রাগ দেখিয়ে বলল, হাসবেন না। আপনাদের বাড়ির লোকেরা দেখছি আমাকে তান্ত্রিক বানিয়ে দিয়েছে। সবাই এসে একটাই কথা, কি জাদু করেছ তুমি? আরহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, কি জাদু দেখাতে যাচ্ছ এখন? যেই জাদু দেখিয়ে আপনাকে বশ করেছি, সেই জাদু। গাল ফুলিয়ে বলল সে। আরহান ঈশার নরম গালে হাত বুলিয়ে বলল, না, সেই জাদু আমি জন্যেই থাকুক। ঈশা আরহানের হাত সরিয়ে দিয়ে বলল, খুব মজা পাচ্ছেন, তাই না? ঠোঁট চেপে হাসি থামিয়ে আরহান ঈশার হাত ধরে নিচে নামল। নিচে অনেক আত্মীয় স্বজন, সবাই মিলে নানা বিষয়ে আলাপ করছে। আরহান আর ঈশা গিয়ে একপাশে দাঁড়াল।
হঠাৎ অহনা এক কাপ গরম কফি হাতে আরহানের পাশে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর কফির মগ আরহানের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেও তোমার পছন্দের ব্ল্যাক কফি। আরহান ভ্রু কুঁচকে অহনার দিকে তাকাল। কিছু বলার আগেই ঈশা তাদের মাঝে এসে হুট করে অহনার হাত থেকে কফির মগটা কেড়ে নিয়ে বলল, ওনার এখন আর তেতো জিনিস পছন্দ না। ঈশা কফির মগটা হাতে নিয়ে অহনার দিকে তাকিয়ে হাসল। কেন পছন্দ নয়? অহনার মুখটা মলিন হয়ে আছে। কারণ ওনার লাইফে আমি আছি। ওনার এখন আমার মতন মিষ্টি জিনিস পছন্দ। বলেই ঈশা আরহানের দিকে তাকাল। সেই দৃষ্টি যে আরহানকে এই কথায় সায় দিতে বলছে সেটা তার বুঝার বাকি নেই। আরহান নিজের হাসি অনেক কষ্টে থামিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অহনা হতবাক হয়ে আরহানের দিকে তাকাল। তারপর রাগে গজগজ করতে করতে চলে গেল। ঈশা কফিতে এক চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেলল। কি বিছরি স্বাদ! তারপর কফিটা একপাশে রেখে বলল, এইবার গিয়ে নিশ্চয়ই সবাইকে বলবে আমি আপনার উপর কালো জাদু করেছি। আরহান না হেসে পারল না। হঠাৎ আরহানের হাসি দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। যাহ, এখন আবার উপস্থিত সবাই ঈশাকে কি উপাধি দিবে? ফিরে না গেলে অনেক কিছু মিস করে ফেলবে কিন্তু। কায়েন রাহির দরজার সামনে বুকের কাছে হাত গুজে বলল। রাহি সবে মাত্র গোসল সেরে বেরিয়েছে। হঠাৎ কায়েনের কণ্ঠস্বরে সে কেঁপে উঠল। তোমার সমস্যা কি? আমার রুমে ঢুকেছ কেন? রাহি রীতিমতন চেঁচিয়ে উঠল। কায়েন বুকের কাছের হাত ছেড়ে বলল, তোমার রুমে এলাম কখন? বাইরেই তো আছি। বলেই সে দুপা বাড়িয়ে রাহির রুমের ভিতরে ঢুকে বলল, হ্যাঁ, এইবার তোমার রুমের ভিতরে এলাম। এক্ষুনি বেরিয়ে যাও বলছি। চোখ রাঙিয়ে বলল রাহি। আগে কি কারণে এসেছি সেটা তো শুনবে। বলেই কায়েন রাহির একদম কাছে চলে আসে। রাহি এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলল, যা বলার দূরত্ব বজায় রেখে বলো। কায়েন কিছুটা সরে এসে তাচ্ছিলের সাথে হাসল। মেয়েটা কিছুতেই তাকে নিজের কাছে ঘেঁষতে দেয় না। অথচ রাহির সান্নিধ্য পাওয়া কায়েনের কাছে স্বপ্নের মতন। আশরাফ মির্জা আগামীকাল ফিরছে। সেই কথা শুধু তুমি আর আমি জানি। কায়েন একটা তপ্ত নিঃশ্বাস ফেলছে। রাহি চোখ বড় করে বলল, আগামীকাল? হ্যাঁ, আগামীকাল। আর যেহেতু আমার উপর নজরদারির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, খবরটা তোমাকেই দিলাম যাতে তোমার চাকরি নট না হয়। কায়েন মজার ছলে বলল, তোমার উপর নজরদারির দায়িত্ব আমি আগেই ছেড়ে দিয়ে এসেছি। বলেই রাহি মুখ বাঁকাল। কায়েন কঠিন চোখে তাকিয়ে আছে। রাহি আরও বলল, আরহান স্যার জানে এই ব্যাপারে? জানানোর দায়িত্ব তোমার ছিল। এখন যেহেতু সে দায়িত্বে তুমি নেই, তাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করছি না। অনেকটা তাচ্ছিলের স্বরে বলল কায়েন। রাহি কটমট করে তাকিয়ে রইল। তারপর নিজের ফোন নিয়ে আরহানকে কল দিতে লাগল। কিন্তু কলটা বারবার কেটে আসছে। রাহির অস্থির হয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াল। কায়েন ভ্রু কুঁচকে রাহির রুমটা দেখছে। এর মাঝেই তার চোখ গেল রাহির বিছানার উপর থাকা একটা ছোট্ট টেডি বিয়ার। কায়েন ধপাস করে রাহির বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে রাহির টেডিটা নিজের কাছে আনল। তারপর ভালো করে দেখতে লাগল। এদিকে রাহি বারবার কল করেও আরহানের সাথে যোগাযোগ করতে পারছে না। হতাশ হয়ে রাহি পিছনে ফিরে তাকাতে দেখল কায়েনের হাতে তার পুতুলটা। রাহির সাথে সাথে এগিয়ে এসে বলল, ওটা রাখো বলছি। কায়েন টেডিকে জড়িয়ে ধরে উঠে বসে বলল, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাতে কি হয়েছে, চুপচাপ এটা যেখানে ছিল সেখানে রাখো। রাহি চোখ রাঙিয়ে বলতেই কায়েন টেডিকে আরও জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, এটা এখন থেকে আমার। ফালতু কথা বলবে না একদম। রাখো এটা। না, আমার হয় তোমাকে চাই, নয়তো তোমার এই টেডি। কায়েন ঠোঁটের কোণে হাসি রেখে বলল, আচ্ছা, এই টেডি পেলে আমার পিছু ছেড়ে দিবে? রাহি ভ্রু তুলে প্রশ্ন করল। না, তবে আপাতত তোমাকে একটু রেহাই দিতে পারি। বলেই কায়েন উঠে দাঁড়াল। রাহির দিকে একটু ঝুঁকে এসে বলল, টেডিটা নিয়ে যাচ্ছি কেন বলো তো? রাহি চোখ পিট পিট করে তাকিয়ে বলল, কেন? কারণ ওর থেকে তোমার একটা গন্ধ পাই। মিষ্টি একটা গন্ধ। বলেই কায়েন হাসল। রাহি চোখ বড় করে তাকাল। কায়েনের চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে ফেলল। তার বুকের ভিতরটা আবার অস্থির হয়ে উঠছে। একটা ক্রিমিনালের প্রতি তার এমন অনুভূতি খুবই বেমানান। রাহির ইতস্তত বোধ দেখে কায়েন নিশ্চুপে হাসল। তারপর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তোমার স্যারকে কল করে লাভ নেই।
সে হানিমুন করতে গেছে নেটওয়ার্কের বাইরে। অহনা মেয়েটার চাল চলন ঈশার একদম পছন্দ হচ্ছে না। মেয়েটা কোনো না কোনোভাবে আরহানের কাছাকাছি আসার চেষ্টা করছে। এই মেয়েটাকে কিন্তু আমি খুন করে ফেলব। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ঈশার আগে ফুঁসতে ফুঁসতে বলল। আরহান অবাক হয়ে ঈশার দিকে তাকাল। তারপর বলল, কেন আমার বুটার মাথা গরম হচ্ছে? মেয়েটা আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আপনি দেখতে পারছেন না? বোঝাই যাচ্ছে ঈশার মেজাজ ভীষণ খারাপ। কিন্তু আমি তো তোমাকেই দেখছি। ঈশার কানের পাশে চুল গুজে দিয়ে বলল আরহান। হ্যাঁ, আর আমাকেই দেখবেন। অন্যদিকে চোখ পড়লে একদম। বাকিটা বলার আগেই আরহান ঈশাকে একদম নিজের কাছে নিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। আরহান আর ঈশা বাড়ির দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আছে। নিচে উঠানে বাড়ির ছোটরা সবাই বসে নানা গল্প করছে। আরহান আর ঈশা উপর থেকে সেটা দেখছে। কিন্তু নিচে বসেও অহনার চোখ আরহানের দিকে। আরহান ও ঈশার এমন ঘনিষ্ঠতা দেখে অহনা ভিতরে জ্বলে যাচ্ছে। তার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ঈশা মুখ ঘুরিয়ে আরহানের গালে চুমু দিয়ে বলল, আমি কিন্তু ওকে সত্যি খুন করব। তখন এর দায়ভার আপনাকে নিতে হবে। আরহান নিচের ঠোঁট কামড়ে হাসি থামিয়ে বলল, আচ্ছা, যা আদেশ মহারানী। আমার একদম ভালো লাগছে না। ও আপনার দিকে তাকাবে কেন? আমার জামাইকে শুধু আমি দেখব, ঈশা গাল ফুলিয়ে বলল। আরহান ঈশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, আমার হিংসুটে বউ। কায়ান গাড়ি নিয়ে রাহিদের বাড়ির সামনে অপেক্ষা করছে, তার কোলে সেই টেডি বিয়ার। রাহি বিরক্তি চোখে বাড়ি থেকে বের হয়ে এল। ফিরে না গিয়ে তার কাছে কোনো উপায় নেই যেহেতু আশরাফ মির্জা ফিরছে। আরহান যেখানে নেই সেখানে বাকিটা তাকেই সামলাতে হবে। রাহি বাড়িতে ফিরবার সময় অফিসের গাড়ি আনেনি। তাই এখন কোনো উপায় নেই, এই বদমাইশের সাথেই তাকে যেতে হবে। নিজের টেডিকে কায়ানের কোলে দেখে রাহির বিরক্তিটা আরও বাড়ছে। রাহি বাড়তি কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। গ্রেট চয়েস, লেটস গো দেন বলেই কায়ান টেডিকে রাহির কোলে দিয়ে দিল। রাহি হতবাক হয়ে কায়ানের দিকে তাকাল। কায়ান গাড়ি চালাতে চালাতে বলল, ভেবো না, তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি। যতক্ষণ আমি গাড়ি চালাচ্ছি তুমি আমার ডার্লিংয়ের খেয়াল রাখো। রাহি ভ্রুকুচকে বলল, ডার্লিং? হ্যাঁ, ও আমার ডার্লিং। ওর নাম পুচি। রাহি কঠিন গলায় বলল। পুচি? আই থিঙ্ক ডার্লিং সাউন্ডস বেটার। বলেই কায়ান রাস্তার দিকে মনোযোগ দিল। রাহি পুচির দিকে তাকাল। এটা তার ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলনা ছিল। কায়ান কি সত্যি এটা নিজের কাছে রেখে দিবে? ভেবে তার মনটা একটু খারাপ হয়ে গেল। যদিও এই পুতুলটা তার নিজের বাবা তাকে কিনে দিয়েছিল। এই পুতুলকে দেখে শৈশবের সেই সব ভয়ঙ্কর দিনগুলো মনে পড়ে যায় তার। তখন এই পুচিকে জড়িয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যেত সে। এখন পুচি তার শৈশবের বিষাদময় স্মৃতির অংশ ছাড়া কিছুই না। আবহাওয়া কিছুটা খারাপ হচ্ছে। বাইরে দমকা হওয়া। যেহেতু সন্ধ্যার পর তারা রওনা দিয়েছে তাই এখন অনেকটা রাত হয়েছে। মাঝ রাস্তায় হঠাৎ একটা চিৎকার ভেসে এল। রাহি আবছা আবছা সে চিৎকার শুনতে পেয়ে সাথে সাথে কায়েনকে গাড়ি থামাতে বলল। রাহির কথায় কায়েন গাড়ি থামাল। তারপর দুজনেই গাড়ি থেকে নামল। একটা মেয়ের আর্তনাদ শুনতে পাচ্ছে কিন্তু কোথা থেকে সেটি ভেসে আসছে রাহি বুঝতে পারছে না। সে অস্থির হয়ে ছুটাছুটি করছে। কোনো মেয়ের আর্তনাদ শুনলে রাহির ভিতরটা অস্থির হয়ে উঠে, যেন এই আর্তনাদ তার মায়ের। ছোটবেলায় যখন বাবা মায়ের উপর অত্যাচার করত, মা খুব হাহাকার করত। ছোট্ট রাহিকে তখন একটা রুমে আটকে রাখা হতো, সে শুধু তার মায়ের আর্তনাদ শুনতে পেত। কায়ানও খুঁজে বের করার চেষ্টা করছে। খুঁজতে খুঁজতে একটা বাড়ির থেকে আর্তনাদের শব্দ পেল রাহি। রাহি সাথে সাথে নিজের পিস্তল বের করে সেই বাড়ির দিকে ছুটে গেল। কায়ানও রাহির সাথে গেল। বাড়ির দরজা ভিতর থেকে আটকানো থাকায় দরজা ভেঙে ভিতরে ঢুকে কায়ান ও রাহি দুজনেই থমকে গেল। একটি মেয়ে দেখে বোঝা যাচ্ছে সে গর্ভবতী আর তাকে নিষ্ঠুরভাবে মারধর করছে এক পুরুষ। রাহির যেন রক্ত মাথায় উঠে গেল। সে সাথে সাথে পিস্তলটা সেই লোকের দিকে তাক করে বলল, ওকে ছেড়ে দে বলছি, নয়তো এক্ষুনি মেরে ফেলব। মেয়েটির চুল তখনও লোকটির মুষ্টিবদ্ধ। সে মেয়েটির চুলের মুষ্টি ছেড়ে বলল, কেন? আমার বুড়ে, আমি মারুম। তুই কে? বলেই সেই লোকটি একটা লাঠি হাতে নিয়ে এগিয়ে আসতেই কায়ান এগিয়ে এল। কিন্তু তার আগেই রাহির বন্দুকের গুলি লোকটির বক্ষদেশ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল।
কায়েন হতবাক হয়ে রাহির দিকে তাকাল। রাহির হাত কাঁপছে, মাথায় বিন্দু বিন্দু ঘাম। এমন অস্থির ও ভীত অবস্থায় সে এর আগে রাহিকে দেখেনি। এদিকে নিজের স্বামীর রক্ত দেখে মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। গর্ভবতী মেয়েটির নাম সায়মা। সে 6 মাসের অন্তঃসত্ত্বা। বিয়েটা তাদের প্রেমের বিয়ে ছিল। বাপের বাড়ি থেকে সে পালিয়ে এসে বিয়ে করে সুমন মিস্ত্রিকে। সংসার সুখেই যাচ্ছিল, কিন্তু সুমনের জুয়ার নেশা ধীরে ধীরে তাকে অমানুষে পরিণত করে। যেদিন জুয়ায় হেরে যায় সেদিন সায়মার উপর চলে অমানবিক নির্যাতন। পরে যখন হুঁশ ফিরে তখন সুমন সায়মার পা ধরে মাফও চায়। এইভাবেই সুখে দুঃখে চলছিল সায়মা ও সুমনের সংসার। তেমনি এক রাতে সেখানে সায়মার কান্না শুনে উপস্থিত হয় রাহি ও কায়েন। রাহির গুলিতে প্রাণ যায় সুমনের। সায়মাকে হাসপাতালে আনা হয়েছে। জ্ঞান ফিরতেই সে চিৎকার করে উঠছে, আমার জামাইরে মারল কেন? আমার সন্তানরে এতিম করছে, আল্লাহ বিচার করব। রাহির ভিতরের অনুতপ্তবোধ আরও তীব্র হচ্ছে। সে শত চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছে না। তার হাতে কখনো কোনো নিরীহ মানুষের প্রাণ যাবে সেটা সে কল্পনাও করেনি। জানে না তখন তার কি হয়েছিল। সুমনের ভিতরে কেন জানি সে তার বাবাকে দেখতে পেয়েছিল। আত্মনিন্দা রাহির ভিতরটা ভরে যাচ্ছে। নিজেকে কিভাবে ক্ষমা করবে সে? সুমনের লাশটা পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে কায়েন। এই ঘটনায় কোনোভাবে যেন রাহির নাম না উঠে তাই সব প্রমাণ সে সরিয়ে ফেলেছে। লাশ থেকে রাহির পিস্তলের গুলি বের করে নিজের লাইসেন্সযুক্ত পিস্তল দিয়ে আরও 2টা গুলি করে। কায়েন ভালো করেই জানে গোয়েন্দা বিভাগের যে পদে রাহি রয়েছে এতে তার শত্রুর অভাব নেই। সুযোগ পেলেই তারা রাহিকে হেনস্থা করবে। যত বড় অফিসার হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে তার ক্ষমা নেই। আর রাহিকে যদি এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, নিঃসন্দেহে সে নিজের উপর সব দোষ নিয়ে নিবে। সবকিছু শেষ করে কায়েন হাসপাতালে উপস্থিত হল। সেখানে যেতেই সায়মার চিৎকার ভেসে আসছে, সে বারবার রাহিকে কটাক্ষ করছে। কায়েনের চোখে রক্ত উঠে গেল। সে দরজা খুলে শান্তভাবে সেই কেবিনে ঢুকল। রাহি মাথা নিচু করে বাইরে বসেছিল। কায়েন সেখানে পৌঁছে নার্সদের ইশারায় বাইরে বের হয়ে যেতে বলল। কায়েনের তীক্ষ্ণ চাহনিতে নার্সেরা ভীত হয়ে বের হয়ে গেল। শান্ত পা ফেলে বেডের সামনে থাকা চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসল কায়েন। সায়মার চোখে হিংসাত্মক দৃষ্টি, সে চেঁচিয়ে উঠে বলল, কই সেই মাইজা, আমার জামাইটারে ফায়রা ফেলছে। ওরে আমি। কায়েনের চোখের চাহনি এখনও শীতল। সে ঠান্ডা গলায় বলল, চুপ, একদম চুপ। কায়েনের কণ্ঠের এমন গম্ভীর্যতায় সায়মা চোখ বড় বড় করে তাকাল। মার খেয়ে আবার ওই অমানুষের জন্য কান্না করছিস? ও মরেছে, তোর জন্যে ভালো হয়েছে। সায়মা কিছু বলতে গিয়েও থমকে তাকাল। কায়েন আরও বলল, যে মরে গেছে তার কথা বাদ, কিন্তু যে আসবে তাকে ভালো রাখতে চাইলে আমার কথা মতন চলতে হবে। ভীতু চোখে সায়মা নিজের পেটের উপর হাত দিয়ে নিজেকে সামলে নিল। 1. আদালতে কোনো সাক্ষী দেওয়া যাবে না। 2. চুপ থাকলে তোর সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি এই 2টার একটাও অমান্য হয় তাহলে স্বামী তো হারিয়েছ, সন্তানটাও হারাবে। খুব ধীর কিন্তু শান্ত ও কঠিন গলায় বলল কায়েন। বলেই সে নিজের স্টাইলে উঠে দাঁড়াল। তারপর কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চয়েস ইজ ইয়োর্স। কায়েন এসে বসল রাহির পাশে। নিজের পাশে কাউকে অনুভব করে রাহি মুখ তুলে তাকাল। কায়েনকে দেখে রাহি জিজ্ঞেস করল, পুলিশ এসেছে? কায়েন হ্যাঁ সূচক মাথা নাড়তেই খেয়াল করল রাহির হাত কাঁপছে। উপর দিয়ে নিজেকে সে যতই শক্ত দেখাতে চেষ্টা করুক না কেন, রাহির ভিতরটা অনুশোচনায় শেষ। কায়েন রাহির হাত দুটি শক্ত করে ধরে নিজের কোলের মধ্যে এনে বলল, ইটস ওকেই, তুমি ভুল কিছু করনি। তুমি শুধু আত্মরক্ষা করেছ। রাহির হাত দুটি নিজের হাতের মধ্যে নিয়ে কায়েন খেয়াল করল, হাত দুটি বরফের মতন ঠান্ডা। কায়েন ধীরে ধীরে হাতে মালিশ করে দিতে লাগল। রাহির অনুশোচনা তার চোখে মুখে স্পষ্ট। সে না সূচক মাথা নেড়ে বলল, ভুলটা আমার, আমি নিজের তিক্ত অতীতের রাগ ছেলেটার উপর। রাহি কথাটা শেষ করতে পারল না। তার কণ্ঠ কেঁপে উঠল। কায়েন চোখ বন্ধ করে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে রাহিকে নিজের বুকে টেনে নিল। আশ্চর্যের বিষয় রাহি সরে না গিয়ে কায়েনের বুকে চুপ করে রইল। রাহির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। কায়েন আলতো করে রাহির পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। এ শব্দহীন আলিঙ্গন রাহিকে মন খুলে কান্না করতে বাধ্য করল। নিজের অতীত ও বর্তমানের সব কষ্টের ঝুড়ি যেন আজ বাঁধ ভেঙেছে। কায়েনের ভিতরটা অস্থির হয়ে উঠেছে রাহির এমন ভেঙে পড়ায়। আমি এটা কি করলাম? আমি তো
নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। রাহি অস্পষ্ট স্বরে কায়েনের বুকে বিড়বিড় করল। তখন ভোর হয়ে সূর্যের আলো কেবল উকি দিয়েছে। হাসপাতালে কেউ নেই বললেই চলে। এক বেঞ্চে এক নিঃশব্দ আলিঙ্গনে আবদ্ধ হয়ে আছে তারা দুইজন। তুমি আজকেই চলে যাচ্ছ? অহনার প্রশ্ন। আরহান পিছন ঘুরে তাকাল। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় আরহান বাড়ির বাইরে এসেছে, আর সেই সুযোগটাই নিয়ে তার পিছু পিছু এসেছে অহনা। তুমি এখানে কি করছ? আরহান বিরক্তির সুরে বলল। কেন? আমাকে বুঝি তোমার এতটাই অপছন্দ? অহনা একটু ঢং করতে করতে বলল। আরহান রাগী চোখে তাকালো, তারপর বলল, একদম ঠিক ধরেছ। অহনার মুখটা লজ্জায় ও রাগে লাল হয়ে গেল। সে অপমান সইতে না পেরে বলল, ওই মেয়ে নিশ্চয়ই তোমাকে জাদু টোনা করেছে। নয়তো এমন পিচ্চি একটা মেয়ের জন্য তুমি এত পাগল হও কি করে? আরহানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রাগী চোখে এগিয়ে এসে কড়া গলায় বলল, মুখ সামলে কথা বলবে। আমার স্ত্রীকে নিয়ে যদি তোমার মুখ থেকে আর একটা আজেবাজে কথা শুনি তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমার সেই দিকটা নিশ্চয়ই তোমার চেনা আছে। তারপর সে আরও বলল, আর কি যেন বললে? আমাকে জাদু করেছে। সবার সব ক্ষমতা থাকে না, ওর আছে বলেই করতে পেরেছে। নিজের প্রশ্নের উত্তর পেয়েছ? যাও এখান থেকে, বলেই অগ্নি চোখে তাকালো আরহান। অহনার চোখে স্পষ্ট জল ভেসে উঠেছে। সে অপমানিত হয়ে ক্ষোভে সেখান থেকে চলে গেল। আরহান তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর পিছন ঘুরে তাকাতেই দেখে ঈশা কঠিন চোখে তাকিয়ে আছে। আরহান কিছু বলার আগেই ঈশা চোখের দৃষ্টি শুরু করে এগিয়ে এল। তারপর আরহান আরেকটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে না বলেছি ঘরে থাকতে? এখানে এসেছ কেন? ঈশা আজ চোখে তাকিয়ে বলল, এসেছি তো ওই শাকচুন্নি পিছু পিছু বলে সে এগিয়ে এসে আরহানের গলা জড়িয়ে ধরল। আরহান একটু হতবাক হয়ে তাকাল। কারণ তার ধারণা অনুযায়ী ঈশার রাগ করার কথা, কিন্তু মহারানী এত সুন্দর করে গলা জড়িয়ে ধরার মানে কি? কি হয়েছে হঠাৎ এমন খালি মাঠে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে বুঝি? আরহান ঈশার কানের কাছে এসে বলল। ঈশা আরহানের মাথার চুলে আঙ্গুল চালিয়ে বলল, ইচ্ছে তো ছিল আপনার ঘাড় মটকে দিব, কিন্তু এইখানে না এলে তো জানতামই না যে আমি সত্যি সত্যি আপনার উপর জাদু করেছি। ঈশার কথা আরহান নিজের হাসি থামাল। তারপর বলল, এখন কি ইচ্ছে করছে মহারানী? ঈশা কঠিন চোখে তাকিয়ে আরহানের গলার পাশে দুই হাত রেখে আলতো করে চেপে ধরে বলল, ইচ্ছে করছে ওই শাকচুন্নি গলা টিপে ধরি। শুধু আমার সাথে আমার বাচ্চা আছে দেখে নিজের ভিতরের রাক্ষসীকে আমি বাইরে আনছি না। নিজের রূপ দেখিয়ে না জানি কয়টা মেয়েকে পাগল করেছেন আপনি। ঈশা গাল ফুলিয়ে বলতেই আরহান ঈশাকে কোলে তুলে নিল। ভোর হতেই পুলিশ অফিসার হাসপাতালে হাজির কায়েনকে গ্রেফতারের জন্য। সুমনের লাশটা ময়নাতদন্তের পর যে তথ্য পাওয়া গেছে তাতে কায়েনকে সন্দেহ করা হয়েছে। সন্দেহের কারণে পুলিশ আগেই কায়েনের লাইসেন্সযুক্ত পিস্তলটি জব্দ করেছে। এখন ফরেনসিক রিপোর্ট মিলিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। হাসপাতালে পুলিশের উপস্থিতি দেখে রাহি একটু চমকে উঠল। তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। অফিসার যিনি এসেছেন তার অঙ্গভঙ্গি মাতাল টাইপের। সে মুখ ভর্তি পান চিবিয়ে হেঁটে আসছে। সাথে দুইজন কনস্টেবল রয়েছে। রাহি শায়মার কেবিন থেকে মাত্র বের হয়েছে। শায়মাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। যেসব জায়গায় আঘাতের চিহ্ন আছে তাতে ট্রিটমেন্ট চলছে। সে ভেবেছিল শায়মা একটু ভালো হলে সে নিজে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করবে। পুলিশ অফিসারকে আসতে দেখে রাহি দাঁড়িয়ে রইল। কিন্তু রাহিকে অবাক করে দিয়ে পুলিশ অফিসার রাহিকে ফেলে বেঞ্চে বসে থাকা কায়েনের দিকে এগিয়ে গেল। রাহি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হচ্ছে কি? পুলিশ অফিসার বাবলু মিয়া হনহনিয়ে কায়েনের দিকে এগিয়ে গিয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কায়েন পায়ের উপর পা তুলে বসে আছে। পুলিশ অফিসারের বচনভঙ্গি শুনে কায়েন অগ্নি চোখে তাকাল। বাবলু মিয়া মুখে পান লাটতে লাটতে বলল, উঠ উঠ, থানায় যেতে হবে। সেই মুহূর্তে রাহি দৌড়ে এল। হতবাক হয়ে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? বাবলু মিয়া নাকের ডগা রাগ দেখিয়ে গলা উঁচিয়ে বলল, তার কৈফিয়ত তোকে দিতে হবে। কথাটা বলে শেষ করার আগেই কায়েন সাথে সাথে উঠে দাঁড়িয়ে পুলিশ অফিসারের গলা এক হাতে চেপে ধরে দাঁতে দাঁত চিপে বলল, ওর সাথে গলা উঁচিয়ে কথা বলার সাহস কে দিয়েছে তোকে? একটার তো লাশ পাওয়া গেছে, আর তোকে তো জীবন্ত মাটিতে পুঁতে ফেলব। শাউ! কায়েন অগ্নি চোখে তাকাতেই রাহি তার হাত ছাড়িয়ে নিতে এগিয়ে এল। এদিকে পুলিশ অফিসার দমে না গিয়ে আরও গরম হয়ে বলল, কত বড় সাহস!
প্রকাশ্যে পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছে। তোকে আমি বাকিটা বলে কায়েনকে রাগিয়ে দেওয়ার আগেই রাহি জোরে এক ধমক দিল। তারপর বলল, একদম চুপ। কায়েন পুলিশ অফিসারের গলার চাপে আরও জোর দিতেই সে চোখ উল্টে ফেলল। পাশে থাকা বাকি অফিসাররা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ভয়ে কেউ এগিয়ে আসছে না। তখন মাত্র ভোর, হাসপাতালে স্টাফ ছাড়া কেউই নেই। রাহি কায়েনের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে শান্ত গলায় বলল, কায়েন, ওনাকে ছাড়ো বলছি। কায়েনের চোখে মুখে তখনও আগুনের ফুলকি। তার ইচ্ছে করছে এই অপদার্থকে এক্ষুনি এখানে মেরে ফেলে, শুধু রাহি আছে বলে বেঁচে গেল। কায়েন শেষবারের মতন অফিসারের গলায় আরেকটা চাপ দিয়ে নিজের হাত সরিয়ে আনল। কায়েনের হাত থেকে ছাড়া পেয়ে অফিসার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাশতে লাগল। যেন সে এক মুহূর্তের জন্য মৃত্যুর স্বাদ পেয়ে গেছে। রাহি দেরি না করে প্রশ্ন করল, আপনারা ওকে গ্রেফতার করতে এসেছেন কেন? বাবলু মিয়া তখনও নিঃশ্বাস নিতে ব্যাকুল। সে পাশে থাকা কনস্টেবলকে ভাঙ্গা কণ্ঠে বললেন, এই মেয়েকে আমার সামনে থেকে সরা। অফিসারের এমন তুচ্ছ তাচ্ছিল্যের কারণে রাহির মেজাজও ভীষণ গরম হচ্ছে। কায়েন মুষ্টিবদ্ধ করে আবার এগিয়ে আসতেই রাহি কায়েনকে থামিয়ে দিল। তারপর পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে অফিসারের মুখের সামনে ধরল। রাহির কার্ড দেখে অফিসারের চোখ কপালে উঠার উপক্রম হল, দম বন্ধ হয়ে যেন এক্ষুনি মরে গেলেই ভালো ছিল। অফিসার সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে রাহিকে স্যালুট জানাল। সাথে দুইজন কনস্টেবলও তাকে অনুসরণ করল। রাহি কঠিন চোখে তাকিয়ে বলল, কি জন্যে এসেছেন এখানে? জিবি ম্যাডাম, আমরা এই খুনিকে ধরতে এসেছি। অফিসার নরম গলায় বলল। কায়ান বুকের কাছে হাত গুজে অফিসারের দিকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে আছে। ও খুনি, আপনাকে কে বলেছে? রাহি ভ্রুকুচকে জিজ্ঞেস করল। বলেছে মানে? আমাদের কাছে প্রমাণ আছে। সুমন নামের ছেলেটিকে এই বদমাইশ গুলি করে মেরেছে। রাহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঘাট ঘুরিয়ে কায়ানের দিকে তাকিয়ে দেখে কায়ান বেঞ্চে বসে পায়ের উপর পা রেখে দুলিয়ে যাচ্ছে। কী সব বলছেন? রাহি অফিসারকে আরেকটা ধমক দিয়ে বলল। আমি বলছি না, ম্যাডাম। ফরেনসিক রিপোর্ট বলছে। বিনয়ের সাথে বলল অফিসার। তারপর আরও বলল, দেখেন না খুন করে কেমন ঠান্ডা মাথায় বসে আছে। কত বড় বদমাইশ। রাহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কায়েন কোনো ঝামেলা করেনি তো? নয়তো এত রিল্যাক্সে কি করে বসে আছে? কিন্তু পিস্তলের গুলির রিপোর্ট কি করে ভুল এলো? রাহি কিছুতেই কিছু বুঝতে পারছে না। এ সুযোগে অফিসার বাবলু মিয়া হ্যান্ডকাফ নিয়ে কায়েনের দিকে এগিয়ে গেল। তারপর বলল, থানায় নিয়ে গিয়ে বুঝাবো অন ডিউটি অফিসারের গায়ে হাত তোলার শাস্তি কি। কায়েন তাচ্ছিলের দৃষ্টিতে তাকাতেই কয়েকজনের পায়ের আওয়াজ পাওয়া গেল। বেশ তাড়াহুড়োর মধ্যে রুবান এবং সাথে একজন উকিল এসে হাজির। কায়েনের ঠোঁটে ততক্ষণে বাঁকা হাসি ফুটে উঠেছে। সে নিজের স্টাইলে উঠে দাঁড়িয়ে অফিসারের দিকে তাকাল। তারপর বলল, কি জানি বলছিলি? থানায় যেতে হবে। উকিলের দিকে আজ চোখে তাকিয়ে বলল অফিসার বাবলু। কায়েনের উকিল এগিয়ে এসে বলল, না, যেতে হবে না। এই যে জামিনের কাগজপত্র। অফিসার বাবলুর চোখ বেরিয়ে আসার উপক্রম হল। সে ভালো করে প্রতিটা কাগজ দেখতে লাগল। কায়েন রুবানের কাঁধে সাবাস জানিয়ে হাত রাখল। তারপর রাহির দিকে এগিয়ে গিয়ে বলল, অনেক হয়েছে, চলো এখান থেকে। ওইসব কি হচ্ছে? রাহি হতবাক হয়ে প্রশ্ন করতেই কায়েন বলল, আগে আমার সাথে চলো, তারপর বলছি। কথা শেষ হওয়া মাত্র কায়েন রাহির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে আসে। ফরেনসিক রিপোর্ট এলোই তো 1 ঘণ্টা আগে, আপনারা এর মাঝে জামিনের কাগজ নিয়ে হাজির। পুলিশ অফিসার তখনও হতবাক। জিবি, কায়েন চাইলে সব সম্ভব। আপনি জলদি কাগজ দেখে বিদায় হন। আমি বাড়ি গিয়ে একটু ঘুমাব। উকিল সাহেব হাই তুলতে তুলতে বলল। ব্যাপারটার কিছুই তো আমি বুঝলাম না। অফিসার হতাশ গলায় বলল। রুবান গম্ভীর গলায় বলল, আপনার কিছু বুঝতে হবে না। কাগজপত্র নিয়ে বিদায় হন। কায়েন রাহিকে নিজের গাড়িতে করে নিয়ে যাচ্ছে। রাহি একটু পর পর প্রশ্ন করছে, তোমার সমস্যা কি? তুমি আমাকে কিছু বলছো না কেন? রাহি শেষমেশ বিরক্ত হয়ে বলল, বেশি প্রশ্ন করবে না। এমনিতেই তোমার চক্করে কাল রাত থেকে কিছু খাইনি। কায়েন নিজে আরও বিরক্ত হয়ে বলল, আবারও কথা এড়িয়ে যাচ্ছ? তোমাকে আমি একবারও খেতে না করেছি? রাহি চেঁচিয়ে উঠে বলল, আসো তোমাকে খাই।
কায়েন স্পষ্ট রাহির দিকে তাকিয়ে বলল। রাহি দাঁতে কিডমিট করে নিজের রাগ কমিয়ে বলল, গাড়ি থামাও। আমি তোমার সাথে যাব না। তুমি যেতে বাধ্য। আগে বলো, এইসব কি হচ্ছে? গুলি তো আমি করেছি, অফিসার তোমাকে কেন নিতে এসেছে? কারণ আমি চাই না এই সামান্য কারণে তোমার সম্মানে আঘাত লাগুক। সামান্য কারণ? কায়েন, এটা সামান্য কারণ না। আমি একটা মানুষ খুন করেছি। আমি খুনি। ওয়াও, গ্রেট, তুমিও খুনি, আমিও খুনি। ইউ ক্যান কিস মি নাও। কেন? এম সিরিয়াস, রাহি রাগ দেখিয়ে বলল। এম সিরিয়াস টু সুইদার্ট। তোমার চুমুর জন্য সিগারেটও ছেড়ে দিয়েছি। রাহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাগারাগি করে তার এনার্জি শেষ। সে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, এইসব করে কি লাভ হচ্ছে তোমার? কেন এইসব করছ? করছি কারণ আমি মনে করি তুমি ভুল কিছু করনি। যে পুরুষ নিজের গর্ভবতী স্ত্রীকে মারতে পারে তার বেঁচে থাকার অধিকার নেই। একটুর জন্য মেয়েটি বড় কোনো ক্ষতির হাত থেকে বেঁচে গেছে। এমন একটা অপদার্থকে খুনের দায় নিজের উপর নেওয়ার কোনো মানে হয় না। তাহলে তুমি কেন নিজের উপর সবটা নিয়েছ? রাহি হতাশ গলায় বলল। তারপর আরও বলল, যে কিনা সারা জীবন নিজের অপরাধের কোনো প্রমাণ রেখেনি, সে কেন লাশটা পুলিশের হাতে তুলে দিল? তাও নিজেকে অভিযুক্ত করে? এতই যখন আমাকে বাঁচাতে চেয়েছ, লাশ গুম করনি কেন? তুমি নিজের উপর কেন দোষ নিয়েছ? কায়েন হঠাৎ গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তারপর একটা জায়গায় এসে গাড়িটা থামাল। রাহি রীতিমতন ভীত চোখে তাকাল। গাড়ি থামিয়ে কায়েন জানালা দিয়ে বাইরে তাকাল। রাহি তার দৃষ্টি অনুসরণ করতেই দেখতে পেল একটি কবর। রাহি থমকে তাকিয়ে রইল, কি বলবে সে জানে না। কায়েন এই জায়গায় কেন গাড়ি থামাল? কায়েন কিছুক্ষণ সেই কবরের দিকে তাকিয়ে থেকে আবার গাড়ি স্টার্ট করল। তারপর নিজ থেকে বলল, কবরটা আমার বাবার। বাবাকে হারালেও এই কবরটা আমার কাছে শান্তির জায়গা। এইখানে এলে মনে হয় এই যে আমার বাবা, আমার কাছে কি বলেই কায়েন থামল। রাহি চুপ করে আছে। কায়েন বাকিটা বলতে গিয়েও বলল না। বাকিটা রাস্তা কেউ কোনো কথা বলল না। কায়েন গাড়িটা রাহির বাড়ির সামনে থামল। রাহি একটু অবাক হয়ে তাকাল। এই অ্যাড্রেসটাও কায়েনের জানা আছে? তারপর দুজনেই গাড়ি থেকে নামল। কায়েন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকের ভিতরে একটা চাপা কষ্ট অনুভব করল রাহি। সে কায়েনের সামনে রাগী চোখে এসে দাঁড়াল। তার এই জীবনে আজ অবধি কোনো পুরুষ তাকে এইভাবে আগলে নেয়নি। তাকে আগলে রাখার মতন কেউ যে এই জীবনে আসবে সেটা সে কখনো কল্পনাও করেনি। সবসময় নিজেই নিজেকে সামলে নিয়েছে। আজ এত বড় একটা ভুলের পরও? রাহি রাগ কমিয়ে শান্ত দৃষ্টি কায়েনের দিকে তাকাল। তারপর নরম গলায় বলল, আমি যা করেছি সেটা ভুল ছিল। আমার ভুলের দায়ভার তুমি কেন নিজের উপর নিচ্ছ? স্বার্থ ছাড়া এ পৃথিবীতে কেউ কিছু করে না। আমিও এর ব্যতিক্রম নই। কায়েন রাহির চোখের দিকে তাকাল। কি স্বার্থ? ভালোবাসা পাওয়ার স্বার্থ। কায়েন এমনভাবে কথাটা বলল যেন সে এক সাধারণ মানুষ। যেন তার অধীনে কোনো ক্ষমতা নেই। যেন সে চাইলেই জোর করে রাহিকে তুলে নিয়ে যেতে পারে না। যেন চাইলেই রাহিকে নিজের বন্দিনী করে রাখতে পারে না। এ কেমন ব্যাকুলতার চাহনি তার চোখে! রাহির চোখ জল জল করতে লাগল। কায়েন ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে এলো, তারপর মুহূর্তেই রাহিকে নিজের বুকে টেনে নিল। রাহি সরে এলো না, কিন্তু নিজের বাঁধনে তাকে জড়িয়েও নিল না। এ কেমন অসহায়ত্ব! নিজের সাথে আর কত লড়াই করতে হবে তার? রূপকথার শহর, পর্ব ৮। নবনী নীলা।